স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। তালেবানের হাতে পতনের মুখে আফগানিস্তানের রাজধানী কাবুল। গজনি দখলের দিনেই দেশটির তৃতীয় বৃহত্তম প্রাদেশিক রাজধানী হেরাতের দখল নিল তালেবানরা। এ নিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের 11টি প্রদেশের দখল এখন তাদের হাতে। এখন তারা আগাচ্ছে রাজধানী কাবুলের দিকে। কোণঠাসা সরকার অবশেষে তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আফগানিস্তানের গজনি শহর দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটির 34টি প্রদেশের মধ্যে 10টির রাজধানী এখন তাদের দখলে। গজনি থেকে মাত্র 150 কিলোমিটার দূরেই কাবুল। আর এই কাবুলকে তালেবান 30 দিনের মধ্যে বিচ্ছিন্ন করে দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। আর 90 দিনের মধ্যে তালেবানের হাতে কাবুল পতন হতে পারে। এ অবস্থায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল মাজারি শরীফ সফর করেন। শহরটি রক্ষায় তিনি সেখানকার তালেবান বিরোধী যোদ্ধাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। বুধবার সেনাপ্রধানকেও সরানো হয়। তবে সব উপায়ে ব্যর্থ সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিচ্ছেন। এদিকে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে এখনো কিছু জানানো হয়নি। বিভিন্ন অঞ্চলে দুই পক্ষের এসব লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং আফগান বিমান বাহিনী দেশটির বিভিন্ন স্থানে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বলছে নিজেদের নিরাপত্তার দায়িত্ব এখন আফগানদেরই। আফগান সেনাদের এখন একত্রিত হতে হবে। আমরা হাজার হাজার সেনাদের হারিয়েছি, তাদের নিজেদের জন্য লড়াই করতে হবে। এদিকে সমস্যার সমাধানে পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন আফগান সংকট সামলাতেই তার দেশকে এখন পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। এবার করোনা প্রসঙ্গ। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবন জীবিকার তাগিদে স্বাভাবিক হচ্ছে সবকিছু। 19 আগস্ট থেকে পুরোপুরি চলবে গণপরিবহন। খুলে যাচ্ছে পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ফের কঠোর বিধিনিষেধ আরোপ হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এত কিছু নিয়ে সিদ্ধান্ত হলেও বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে এখন প্রতিদিন গড়ে করোনায় প্রাণ হারাচ্ছে 200-250 জন। সংক্রমণ হার কমলেও তা এখনো 20% উপরেই। এমন অবস্থার মধ্যে দেশে 19 আগস্ট থেকে স্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। এজন্য চলমান বিধিনিষেধ শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 19 আগস্ট থেকে বাস, ট্রেন সহ সব ধরনের গণপরিবহন পুরোপুরি চালু হবে। আগের মতো সব বাস চলবে মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও নগরে। এছাড়া ট্রেন, লঞ্চও চলবে পুরোদমে। তবে সব ক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। আমরা কিন্তু সন্তোষজনক অবস্থা নাই, আমরা কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছি। কোনো দেশই আপনার এক নাগারে বেশি দিন লকডাউন দিতে পারবে না। আমাদের অর্থনীতির কথা চিন্তা করতে হবে, মানুষগুলোর কথা চিন্তা করতে হবে, জীবন জীবিকার কথা চিন্তা করতে হবে। সেই চিন্তা করে একটানা 19 দিন এবং 8 দিনের ব্যবধানে আরও 14 দিন ছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এপ্রিল মাস থেকে কিন্তু আমরা এই বিধিনিষেধ দিয়ে যাচ্ছি। তো যথেষ্ট আমরা করেছি বলেই কিন্তু এটা একটা জায়গায় এসে আটকে গেছে। আমাদের মনে রাখতে হবে যে পানিতে ডুব দিয়ে আপনি কতক্ষণ থাকবেন। মাঝে মাঝে তো আপনাকে পানি থেকে উঠে এসে শ্বাস নিতে হবে, অক্সিজেন নিতে হবে। 19 আগস্ট থেকে খুলছে পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র। তবে ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক পর্যটক নিয়ে চলতে পারবে এসব। কমিউনিটি সেন্টারগুলোতেও আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করা যাবে। নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এই ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ফের আসতে পারে কঠোর বিধিনিষেধ। আক্রান্তের হার বেড়ে গেলে তো অর্থনীতি এমনিই ক্ষতিগ্রস্ত হবে। মানুষকে সেভ করা তখন প্রয়োজন হয়। যদি দেখি যে আমরা মানুষ মানছে না, বেড়ে যাচ্ছে, তখন তো আবার বন্ধ করতে হবে। এছাড়া তো পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প বেরোয়নি। আমরা যদি শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে কিন্তু এই সংক্রমণকে আমরা এড়িয়ে চলতে পারবো। এদিকে 12 আগস্ট বৃহস্পতিবার থেকেই খুলেছে উচ্চ ও নিম্ন আদালত। সব দেওয়ানি, ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে চলছে স্বাভাবিক বিচার কাজ। তবে বিচারকরা বিচার কাজ ভার্চুয়ালি করতে পারলেও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে শারীরিক উপস্থিতির কথা বলা হয়েছে।
সরকার সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আগের অবস্থানে অটল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চিন্তা করা হবে না বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। লকডাউন শেষে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রাজধানীতে গণপরিবহন ফিরেছে ঠিক আগের চেহারায়। স্বাস্থ্যবিধির 12টা বাজিয়ে গাদাগাদি করে যাত্রী উঠেছে বাসে, রাস্তায় সৃষ্টি হচ্ছে লম্বা যানজট। তবে বাসের ভেতরে ভিড় যতই হোক 60% বর্ধিত ভাড়া এখন আর লাগছে না, এতে খুশি সাধারণ যাত্রীরা। সব গণপরিবহন চলার অনুমতি দিয়ে নতুন প্রজ্ঞাপনে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। যত দূরে চোখ যায় গণপরিবহনের লম্বা সারি, রাস্তায় চলছে সব ধরনের যান। রাজধানীতে চিরচেনা যানজটের এমন চিত্র বিধিনিষেধ তুলে দেবার পর থেকেই। সিদ্ধান্ত ছিল সব আসনেই যাত্রী বসবে এবার, কিন্তু বাস্তবতা হলো বাসগুলোতে দাঁড়িয়েও উঠেছে যাত্রী। বৃহস্পতিবার সকালে অফিস টাইমে ঢাকার বিভিন্ন গণপরিবহনে মানা হয়নি কোনো নির্দেশনা। এরপরও যাত্রীরা খুশি বর্ধিত ভাড়া গুনতে হয়নি বলে। আগে তো চলতেই পারতাম না, রিক্সায় যাওয়া লাগতো। আমাদের অনেক সুবিধা হয়েছে, দেখা গেছে আগে আমাদের ডবল 3 গুণ গাড়ি ভাড়া যাইতো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের ট্রাফিকের সদস্যরা সবসময় রাস্তায় আছে এবং তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণ করতে। 19 আগস্ট থেকে শতভাগ গণপরিবহন নামছে রাস্তায়। সরকারি এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এতে করে রাস্তায় যানজট বাড়লেও যাতায়াতে ভোগান্তি কমবে বলছেন তারা। পরিবহন এক সিট করে নিলেও ভাড়া বেশি নিত, এখন যদি 2 সিটই খালি নেয় তাহলে ভাড়া আমাদের শিথিল হবে। গাড়ি অনেক কম হওয়ার কারণে মানুষ সঠিক সময় হচ্ছে সঠিক জায়গায় যেতে পারছে না। এদিকে কমলাপুর স্টেশনে স্বাভাবিক নিয়মেই চলছে ট্রেন। এখনো রাজধানীতে ফিরছেন অসংখ্য মানুষ। 50 ভাগ টিকিট মিলছে কাউন্টারে, আর বাকিটা অনলাইনে। 19 তারিখ থেকে শতভাগ চললে তো অবশ্যই সেটা কি বলে যাত্রীদের জন্য সুবিধা হবে। সবাই তো টিকিট পাচ্ছে না, যেহেতু ট্রেন কম, ট্রেনটা বেশি হলে তাহলে চাপটা কম হতো। নৌ রুটেও নিয়মিত লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চ চলাচল স্বাভাবিক, তবে সর্বত্রই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে টিকা দিতে কাজ করছে সরকার। এক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, ইতোমধ্যে 2 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে 50 লাখ মানুষ পেয়েছে দ্বিতীয় ডোজ। চলতি মাসে আরও 1 কোটি টিকা আসবে দেশে। এদিকে বর্তমান বাস্তবতায় হাসপাতালের শয্যা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মহামারী করোনার 3য় ঢেউ চলছে। টানা সর্বাত্মক লকডাউন শেষে দেশ এখন আগের চেহারায় ফিরে গেছে। লকডাউনের পর শনাক্তের হার কমলেও এখনো মৃত্যুর মিছিল দীর্ঘই হচ্ছে। একই সাথে চলছে গণটিকাদান কর্মসূচিও। দেশব্যাপী গণটিকায় ব্যাপক সাড়া মিললেও অভিযোগ রয়েছে বিশৃঙ্খলারও। কোথাও আবার কার্যক্রমই স্থগিত করা হয়েছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার করোনা ও ডেঙ্গু মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের বেড আর বাড়ানো সম্ভব নয়, সাফ জানিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ABM খুরশিদ আলম। যতই সক্ষমতা থাকুক, যতই চেষ্টা করি না কেন, হাসপাতালে আর বিছানা বাড়ানো সম্ভব হবে না। এবং এতে করে যেটা হচ্ছে যে নন কোভিড রোগীরা, আমরা জানি যে কোভিডের চেয়ে আমাদের নন কোভিড রোগীর সংখ্যা অনেক বেশি, তাদেরকে কিন্তু আমরা দিতে পারছি না। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা আসা চলমান রয়েছে, সবাইকে টিকা দেওয়া হবে, তবে ধৈর্য ধরতে হবে। যে আমরা 6 কোটি ভ্যাকসিন, সিনোফার্ম ভ্যাকসিন আমরা কিনতে চাই, যেটা পাওয়া যেতে পারে। গতকালই আমাদের এই ন্যাশনাল পারচেজ কমিটিতে সেটা অনুমোদন হয়ে গেছে। আপনারা জানেন রেজিস্ট্রেশন কোটি কোটি লোক রেজিস্ট্রেশন করেছে। আমরা একবারে সব দিয়ে দিতে পারবো না, ধৈর্য ধরতে হবে। আমরা আস্তে আস্তে সকলকেই আমরা ভ্যাকসিন দিতে পারবো। সংক্রমণ কমলেও মৃত্যু হার কমেনি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণেরও কথা বলেন। আমরা জানি করোনা নিয়ন্ত্রণ না করলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি হবে। যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব দরকার। এ পর্যন্ত ডেঙ্গুর কেস আমরা পেয়েছি 5192টা। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে
সেটাও 22 জন। খুব দ্রুতই করোনা মোকাবেলায় 4 থেকে 5,000 টেকনিশিয়ান নিয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এদিকে দেশে 7 আগস্ট শুরু হওয়া গণটিকাদান ক্যাম্পেইন বৃহস্পতিবার শেষ হয়েছে। সিটি কর্পোরেশন, ইউনিয়ন ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে চলে এই ক্যাম্পেইন। এদিকে টিকা নেওয়ার জন্য গতকালও রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে ভোরে মানুষকে লাইনে দাঁড়াতে দেখা যায়। এ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান কেউ কেউ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। 7 আগস্ট থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান ক্যাম্পেইন শুরু হয়। বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দিয়ে শেষ হয় গণটিকার ক্যাম্পেইন। ভোর থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের টিকা কেন্দ্রে টিকা প্রত্যাশীরা ভিড় জমায়। এ সময় টিকা নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন কেউ কেউ। কালকে আগে আইডি কার্ড জমা দিয়ে গেছি, এখন আজকে এসে দিয়ে যাচ্ছি। খুব ভালোভাবে যত্ন সহকারে টিকা দিচ্ছে। আবার কিছু কিছু কেন্দ্রে রাতে বা ভোরে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া যায়। 4 দিন ধরে করতে আছি বাবা, সুই দিতে পারি না, বিলে বিলে যাই গা। বাসায় ইম্পর্টেন্ট কাজ ফলে রেখে আসতে হতো, আমরা টিকা দিতে পারতেছ না। সকাল থেকে টোকেন হাতে নিয়ে বসে আছি, এরকম কেন হবে? তো আমরা সিরিয়াল পাই না দেখে আজকে 4 দিন তলক ঘুরতেছি। এদিকে কেন্দ্র প্রতি নির্ধারিত 350টি টিকা বরাদ্দ থাকায় গণটিকা কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার ওয়ার্ডে 40,000 ভোট, আমার মিনিমাম 15,000 টিকা লাগবে। 15,000 টিকা দিলে হয়তো আমার ওয়ার্ডটা কমপ্লিট হবে। আমাদের এখানে অনেক টিকার দরকার। আসলে ডেলি মানুষ 2,000 মানুষ আসে, ডেলি যদি আমাদেরকে 1,000 করে টিকা দেয় আমরা সেটাও দিতে পারবো। জেনে যাচ্ছে যে গণটিকা দিবে, এখান থেকে দিবে, কিন্তু তাদের দোষ না, তারা চলে আসছে। কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের তখন অনেক কষ্ট হয়ে যায়। 350 টিকা কাকে রেখে কাকে দিব। এ সময় ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 215 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 10,126 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে দেশে মোট শনাক্ত হলেন 13,96,868 জন এবং মৃত্যু হল 23,613 জনের। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,990 জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,62,065 জন। গত 24 ঘন্টায় 45,078টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 22.46%। পরিমণি, মৌ, রাজ, সবুজ ও দীপুকে আগামীকাল শুক্রবার রিমান্ড শেষে আদালতে নেবে সিআইডি। এদিকে পরিমণি, রাজ ও পিয়াসার বাসায় গিয়ে জানা যায় তাদের বিরুদ্ধে মামলার অভিযোগের কিছু তথ্যের সত্যতা। এছাড়া তদন্ত কর্মকর্তার সাথে পরিমণির ঘনিষ্ঠতার তদন্ত করছে পুলিশ হেডকোয়ার্টার্স। তারা বলছে তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত মাসুদ আলাবুনির প্রতিবেদনে। চিত্রনায়িকা পরিমণি এখন অনৈতিক নানা কর্মকাণ্ডের অভিযোগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পিয়াসার তথাকথিত মডেলিং এর আড়ালে নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের মামলার তদন্ত চলছে। বেরিয়ে এসেছে অন্ধকার জগতের নানা তথ্য। পরিমণির বনানীর বাসায় গিয়ে কেয়ারটেকার ও অন্যদের কাছে জানা যায় তার বিরুদ্ধে অভিযোগের কিছু সত্যতা। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তারা, বলেন তার বাসায় অনেকেই সিভিলে আসতো, চেনেন না তাদের। এছাড়াও পরিমণির সাথে তদন্ত কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে তদন্ত করছে পুলিশ হেডকোয়ার্টার্স। যারা আসে তারা তো সিভিল আসে, কে পুলিশ আর কে সাংবাদিক এটা তো বোঝার উপায় নেই। কাউকে চিনতেন? এই কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন সাবমিট করতে বলা হয়েছে। এই প্রতিবেদন প্রাপ্তির পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে তথাকথিত মডেল পিয়াসার মাদক মামলার তদন্ত করছে সিআইডি, আছেন কারাগারে। বাড়িধারায় বিলাসবহুল এই বাসায় তার ফ্ল্যাটে প্রায়ই বসত মদ ও অন্ধকার জগতে নানা অনৈতিক কাজ। যদিও কেয়ারটেকার ও ম্যানেজার ক্যামেরা দেখে লুকোচুরি করেন, তবুও মেলে কিছু তথ্য। আমাদের ডিউটি করতে দেন। ভাড়া কত ছিল? 2 দিন পার্টি করলাম। এদিকে বনানীতে পরিচালক নজরুল ইসলাম রাজের অফিসে গেলে সেখানকার কর্মকর্তা বলেন রাজের অনৈতিক কাজ সম্পর্কে কিছুটা জানতেন তারা। রাজ সিআইডিতে মাদক ও পর্নোগ্রাফি মামলায় তো সপ্তাহে 2 দিন 3 দিন আসতো আর কি, 10টার সময় আসতো আর কি,
তারপরে আপনার বের হয়ে যায় তো 12টা 1টা, কোনোদিন 2টা। উনি যখন এখানে আসতো, আসার আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে অন্য লোকেরা আসতো। পরিমণি, মৌ, সবুজ, রাজ, মিশু ও হেলেনা জাহাঙ্গীর সহ অনেকের মামলার তদন্ত করছে সিআইডি। চলছে জিজ্ঞাসাবাদ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সাভারে যৌতুকের টাকা পরিশোধ না করে নাতিকে দেখতে আসায় নানা ও মামাকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ করেছে। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। সাভার থেকে নাজমুল হুদার প্রতিবেদন। 13 মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের বশির মহাজনের ছেলে আবুল কালামের বিয়ে হয়। গত 10 আগস্ট মেয়ের নানা ও মামা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে যান। পূর্বশত্রুতার জের ধরে মেয়ের নানা ও মামার উপর বর্বর নির্যাতন চালায় সোনিয়ার স্বামী আবুল কালাম ও তার লোকজন। মেয়ে আমরা রিভার চাই, ওই যে আমাকে মেইন টার্গেট হলো 10 লাখ টাকা। নির্যাতিতদের কাছ থেকে অভিযোগ না করার মর্মে স্টাম্পে সইও নেওয়া হয়। ছাদের উপরে আমার নিয়ে বান্ধে ওই পানির ট্যাঙ্কির মধ্যে পানির ট্যাঙ্কির সাথে বাঁধতে রাখছিল। ওরা যা শিখাই দিতেছে ওই কথা আমি বলতেছি। মারধর করে, ভিডিও করে, অতএব কান্ত ওদের এমন দুর্ব্যবহার করছে আমাদের সাথে। এদিকে ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত বশির মহাজনের বাড়িতে গেলে সাংবাদিক পরিচয় দেয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন নির্যাতনকারী বশির আহমেদ ও তার ছেলে কামাল হোসেন। মোবাইল দিয়া ছবি তুইলা তারপর শ্বশুরবাড়ি পাঠাইছে, আর বাদ বাকি যে ছড়াইছে এগুলো ওরাই ছড়াইছে। আমার বোন টানানি করছে, পরে আমি ধরে আনা বানছি। এটা সত্য কথা। ওনার নাম গুসাই, ওনার নাম গুসাই। ওর সম্পর্কে কোন সম্পর্কে নাই, ওরা চিনি আমি। এদিকে এই ঘটনায় সাভার মডেল থানায় আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা হয়েছে। এজাহারে অনুযায়ী আমরা যে ধারা আসে সে ধারায় আমরা মামলা নেব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে শোকাবহ আগস্ট। তিনি স্বাধীনতার প্রতীক, ইতিহাসের মহানায়ক। তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু লাল সবুজের পতাকা অর্জনের রূপকারী ছিলেন না, তিনি ছিলেন দেশীয় সংস্কৃতির রূপকার। অবিসংবাদিত এই নেতার হাত ধরেই এগিয়েছে দেশের চলচ্চিত্র থেকে শুরু করে গান, মঞ্চ কিংবা সংস্কৃতির নানা মাধ্যম। শালি জয়ের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার সংগ্রাম শুধু স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তি অর্জনই নয়, একই সঙ্গে বাঙালির সাংস্কৃতিক মুক্তি অর্জনে যে আন্দোলন, তারও পুরোধা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত বিভাগের পর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। প্রতিবাদে রাস্তায় নামে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা। মায়ের ভাষার সম্মান রক্ষায় গড়ে ওঠা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন শেখ মুজিবুর রহমান। একটি জাতির শিল্প ও সংস্কৃতি ফুটে ওঠে তার চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই ভাবনা থেকেই প্রাদেশিক মন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু ঢাকায় প্রতিষ্ঠা করেন এফডিসি। বঙ্গবন্ধু ছিলেন সামগ্রিক চেতনার মানুষ। তিনি 1957-তে যখন স্বল্পকালীন প্রাদেশিক মন্ত্রী ছিলেন, তখনই আমাদের এফডিসির গোড়াপত্তন হয়েছিল। এবং তারপরে স্বাধীন হবার পরে সোনারগাঁয় যে কারুশিল্প জাদুঘর, এটা তার করা। 6 দফার সময় বঙ্গবন্ধু আমাদের সাংস্কৃতিক মুক্তিকে তার 6 দফায় অন্তর্ভুক্ত করেন। একটি জাতীয় একাডেমির কথাও কিন্তু সেখানে বলেন। একজন প্রজ্ঞাবান বাঙালি হিসেবে নিজ সংস্কৃতিকে যেমন হৃদয়ে লালন করতেন বঙ্গবন্ধু, তেমনি ভিন্ন সংস্কৃতিকে জানার আগ্রহ ছিল প্রবল। চীনে গিয়ে অসীম নাজিম হিকমত বিভিন্ন দেশের লেখকদের সাথে মেলামেশা করেন এবং পরোৎফুল্ল বোধ করেন। শিক্ষক, শিল্পী বা গুণী আলোকিত মানুষদেরকে এবং তাদের প্রতিষ্ঠানকে সবসময় গুরুত্ব দিতেন।
বাংলা, বাঙালি ও বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও রাজনীতি। এই ভূখণ্ডের রাজনৈতিক মুক্তির চূড়ান্ত ধাপ মুক্তিযুদ্ধে প্রতিটি বাঙালির মনেও ছিল বাঙালি সংস্কৃতির সুতীব্র প্রেরণা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এদিকে করোনা টিকাদান কার্যক্রমে সরকারের ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর 52তম জন্মবার্ষিকী উপলক্ষে বরণী কবরস্থানে ফাতিহা পাঠ ও ফুল দেয়া শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থা, অপরিকল্পিত মানুষের জীবন ব্যবস্থা করা সব মিলিয়ে করোনা মোকাবেলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচন্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দিস গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টোটালি টু ম্যানেজ করোনা। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। দে শুড রিজাইন ইমিডিয়েটলি, পদত্যাগ করা উচিত। গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ আজও অব্যাহত রয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সহায়তা দেওয়া হচ্ছে। মুন্সি মোহাম্মদ হোসাইনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষ থেকে করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার 6000-এর বেশি মানুষকে এই সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে কোটালীপাড়ায় 4000 এবং টুঙ্গিপাড়ায় 2200 পরিবার বৃহস্পতিবার খাদ্য সামগ্রী পায়। এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এতে মানুষ খুব আনন্দিত, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা খুবই খুশি। জননেত্রী শেখ হাসিনার ভোটাররা প্রাণ খুলে তার পরিবারের যারা 1975-এর 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেন। স্বাচ্ছন্দ্যের জন্য, সুখের জন্য এই শুভ জন্মদিনে যে উপহার সামগ্রী পাঠিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই কোটালীপাড়াবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। দুঃসময়ে এই সহায়তা পেয়ে খুশি প্রান্তিক মানুষ। এজন্য প্রধানমন্ত্রী ও শেখ রেহানাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী যে সহযোগিতা করছে দরিদ্রদের জন্য, এদের আমাদের গরিবের খুব উপকৃত হবে এবং ক্ষুধা নিবৃত্ত হবে। আমাদের বিপদের সময় আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের সাহায্য করছে বা উপকারী করছে, এই জন্য আমরা অনেক খুশি। ইনকাম নেই, তার জন্য আমরা প্রধানমন্ত্রী যে খাবারটা দিয়েছেন আমরা কয়েকদিনের জন্য ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারবো। তাকে ধন্যবাদ, সে দীর্ঘজীবী লাভ করুক, সেই জনসেবার সেবা করুক। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার জনপ্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীতে দেশব্যাপী দুস্থ অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা। এর ধারাবাহিকতায় পাবনায় ও কক্সবাজারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে সহায়তা পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে। পাবনা ও কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর সরকারি কলেজে, দুপুরে ভাগোড়া মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকেলে ফরিদপুর মহিলা কলেজে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠে ভিড় করতে থাকেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী দরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তায় সার্বিক আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের শুভ সঙ্গের বন্ধুরা। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা ত্রাণ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপের প্রতি। বসুন্ধরা গ্রুপটা যে আমাদের খাবার দিল, বা বসুন্ধরা গ্রুপটা খুব ভালো প্রতিষ্ঠান, আল্লাহ তাদের জন্য ভালো করুক। আমার ঘরে খাবার মাওয়ার কিছুই নাই, আপনারা যা দিচ্ছেন আমি এটি ভালোভাবে চলতে পারতেছি। যে খাদ্যটা দিচ্ছে আমি বেশ 5-10 দিন খেতে পারবো।
আমি তাদের জন্য দোয়া করি। পাবনা জেলার 3000 পরিবারকে আমরা এই খাদ্য সহায়তা পৌঁছে দেব। ইতিমধ্যে গতকালকে এবং আজকে মিলিয়ে 2100 পরিবার এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যে তারা আমাদের চাটমোহর উপজেলার দরিদ্র মানুষদের মধ্যে এই ত্রাণ সহায়তা দিয়েছে। ত্রাণ সহায়তার পাশাপাশি করোনা মহামারীতে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান জনপ্রতিনিধিরা। আহমদ আকবর সোহেল সাহেবকে আমি ধন্যবাদ জানাই চাটমোহরবাসীর পক্ষ থেকে। আমি তার জন্য দোয়া করছি, ভাঙড়বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেন উনি এই সহায়তা উনি আরও চালু রাখেন, যেন আমাদের এই গরিব মানুষগুলো যেন উপকৃত হয়। এদিকে কক্সবাজারের ঝিলুমজা ইউনিয়নে 1500 পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের শুভ সঙ্গের তত্ত্বাবধানে কক্সবাজার সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। সারা দেশের নানা খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সি ট্রাক চলাচলের মধ্য দিয়ে বগুড়া জামালপুর নৌ রুটে যাত্রী ও পণ্য পারাপার শুরু হয়েছে। মাদারগঞ্জ সারিয়াকান্দি পর্যন্ত ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক মির্জা আজম এমপি। বিএনপির পক্ষ থেকে বরিশালে করোনায় আক্রান্ত 100 রোগীর জন্য স্বজনদের কাছে ওষুধ সামগ্রী দিলেন মহানগর বিএনপি সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া রাস্তা প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে তলিয়ে থাকা পচা ধান নিয়ে সাতক্ষীরার ডিসি অফিস চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কলারোয়া উপজেলা চাষিরা। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরও একটি বিরতি, সঙ্গীত। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় উত্থানের মাধ্যমে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছে দেশের পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে, পাশাপাশি বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার ডিএসইতে 2661 কোটি 70 লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে 448 কোটি 81 লাখ টাকা বেশি। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 76 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6699 পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে এটি সর্বোচ্চ অবস্থান। এবারে প্রবাসের খবর। বাংলাদেশে টাটকা ফলমূল ও শাকসবজি আসতে শুরু করেছে জার্মানিতে। দেশটির প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা ধারণা করছে এভাবে দেশে পণ্য আমদানির কাঁচামাল শিল্পের বড় বাজার সৃষ্টি হতে পারে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
ধীরে ধীরে এবার বাংলাদেশ থেকে আমদানি করা সবুজ শাকসবজি ও দেশীয় মৌসুমী ফলমূলের বাজার ক্রমশ বড় হচ্ছে জার্মানিতে। মহামারী করোনার কারণে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা দেশে আসতে না পারায় প্রবাসী ব্যবসায়ীরা উদ্যোগ নেন দেশীয় কাঁচামাল পণ্য আমদানি করার। করোনার কারণে বাংলাদেশ থেকে অনেকদিন যাবৎ ফলমূল বার্লিনে আসে নাই। আমরা এখন আবার নতুন করে চালু করার চেষ্টা করতেছি প্রবাসীদের জন্য সেবার জন্য। প্রবাসীদের সেবাও হলো বাংলাদেশ থেকে ফলমূল এক্সপোর্ট করতে পারলে বৈদেশিক মুদ্রাও আমাদের দেশের জন্য অর্জন হলো। দেশের প্রিয় ফল আম, কাঁঠাল, তাল, পেয়ারা সহ নানা রকমের দেশীয় ফলমূল হাতে পেয়ে মহা খুশি জার্মান প্রবাসীরাও। করোনার কারণে অনেক দিন ধরে দেশে যাওয়া হচ্ছে না, তো এখানে দেশি ফল পেয়ে অনেক ভালো লাগছে। এদিকে পণ্যের মান ঠিক রাখা না গেলে ক্ষুণ্ণ হতে পারে দেশেরই সুনাম, বলছেন ব্যবসায়ীরা। মাসুদ টানা, নিউজ 24। খেলার খবর। এফসি কাপের গ্রুপ পর্বে অংশ নিতে মালদ্বীপের পথে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে এখন এশিয়া জয়ের স্বপ্ন বুঝে দেশের শীর্ষস্থানীয় ক্লাবটি। যাবার আগে ভালো ফলে আশা ব্যক্ত করেছেন ফুটবলার ও কোচিং স্টাফরা, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়াও। আজ স্থানীয় সময় দুপুর 3:20 পৌঁছাবে গোটা দল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি হাতে আসা মাত্রই আমরা আপনাদের জন্য প্রচার করব। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। পেশাদার লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আরামবাগ ক্রীড়া সংঘকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। অপর ম্যাচে ওমর জোবের নৈপুণ্যে উত্তর বারিধারাকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত রিপোর্টে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। দলের মূল একাদশের অনেকেই এদিন ছিলেন বাইরে। এরপরও ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজনের শিষ্যরা। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় 88 মিনিট পর্যন্ত। অপেক্ষার প্রহর শেষ হয় বিপ্লব আহমেদের দারুণ গোলে। আর তার একমাত্র গোলেই আরামবাগের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এদিকে অপর ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের 15 ও 23 মিনিটে ওমর জোবের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে ধানমন্ডির জায়ান্টরা। 33 মিনিটে রেজার গোলে ব্যবধান কমায় বারিধারা। ফলে 2-1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ জামাল। 70 মিনিটে স্কোর লাইনটা 3-1 নেন সুলাইমান সিল্লাহ। আর 74 মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন ওমর জোবে। দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ওমর জোবে আরো একবার জালে বল জড়ালে 5-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এ জয়ে আবাহনীকে পেছনে ফেলে টেবিলের 2-এ উঠে এসেছে ধানমন্ডির ক্লাবটি। তার দিকেই তৌহিদুল ইসলাম, নিউজ 24। এফসি কাপের গ্রুপ পর্বে অংশ নিতে মালদ্বীপের পথে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করেই এখন এশিয়া জয়ের স্বপ্ন বুনছে দেশের শীর্ষস্থানীয় ক্লাবটি। যাবার আগে ভালো ফলের আশা ব্যক্ত করেছেন ফুটবলার ও কোচিং স্টাফরা, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়াও। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে মালদ্বীপের রাজধানী মালেতে আজ স্থানীয় সময় দুপুর 3:20 পৌঁছাবে গোটা দল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। 4 ম্যাচ হাতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। গন্তব্য এবার এশিয়ার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চ এএফসি কাপ। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আসরে সব আলো বসুন্ধরা কিংসের উপর। 18 তারিখ থেকে শুরু হবে ডি গ্রুপের ম্যাচ, যেখানে বসুন্ধরার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় আছে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের মতো দলগুলো। ম্যাচের 4 দিন আগেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মালদ্বীপের পথে ইব্রাহিম আর জিকোরা। যাবার আগে জানিয়ে গেলেন লক্ষ্যটা এবার অনেক বড়। আমাদের টার্গেটও বড়। এফসি কাপে একটা আল্লাহর রহমতে আমরা সবাই, আমাদের সব প্লেয়ার ঐক্যবদ্ধ আছে। আমরা চাই আল্লাহর রহমতে এফসি কাপে একটা ভালো রেজাল্ট করে বাংলাদেশে ফেরার জন্য।
আসলে আমরা অনেকদিন একসাথে কাজ করতেছি, আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছি অলরেডি, আমরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। তো আমাদের টিমের কম্বিনেশন এখন যে রকম আছে, যদি আমরা এটা এফসি কাপে যদি ধরে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। এএফসি কাপে এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিপক্ষ নিয়ে হোমওয়ার্ক, অপেক্ষা এখন মাঠে প্রতিফলনের। একটা ক্লাবের যে কোনো প্লেয়ার টুকটাক সেইগুলো আছে। আমার মনে হয় আমাদের যে সময়টা পাবো 7 দিনের, এই সময়ের মধ্যে ফুল ফিট সবাই হয়ে যাবে। প্রতিপক্ষের খেলা আমরা দেখেছি, আমাদের ভিডিও সেশন হয়েছে, আমরা ওদের খেলা দেখেছি, এর আগেও দেখেছি কয়েকবার, এটিকে থেকে আরম্ভ করে প্রত্যেকটা মাঝিয়ার স্পোর্টসের সব খেলা দেখেছি। খেলা অনুযায়ী, তাদের খেলা অনুযায়ী আমরা সব দেখেছি তাদের সাথে কীভাবে খেলবো, এটা প্ল্যানিংটা হয়েছে অবশ্যই। লাল সবুজদের একমাত্র প্রতিনিধি বলেই বসুন্ধরা কিংসের উপর মানুষের চোখ যেমন থাকবে তেমন থাকবে তাদের প্রার্থনাও। কিংস কোচ অস্কার ব্রুজনের দৃঢ় বিশ্বাস, এএফসি কাপে বসুন্ধরা সফল হলে আগামীতে তা বাংলাদেশ ফুটবলের জন্যই হবে ইতিবাচক। I think that everybody in Bangladesh should be on Basundara Kings side. This is not only for our club, it's to show where is the level of club football in Bangladesh. If we get good points, maybe in following years they will allocate more slots, or even in the future a slot for the Champions League. There is a lot of talk, so I hope that all the Bangladesh community, football community, cheer for us, stay with us, and get the best wishes for them. And we hope to deliver back to all of them. প্রথমবারের মতো বাংলাদেশি পাসপোর্ট আর বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এএফসি কাপে যাচ্ছেন এলিটা কিংসলে। প্রশ্ন করা হয়েছিল কতটা এক্সাইটেড তিনি। There is no any excitement for now because right now is focus. This is my first time and I'm representing a very good team, and I have confidence that by the time we return back we will have every cause to rejoice. So I am hopeful we are going there for a better result. মালদ্বীপে পৌঁছে গোটা দলের করোনা টেস্ট করা হবে। সেখানে সবুজ সংকেত মিললেই পুরোদমে অনুশীলনে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে টিম বাংলাদেশ। তবে বোলিং ইউনিটে ভালো করলেও সমালোচনা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, আর সমালোচনার তীরটা একটু বেশি ছুটছে সৌম্য সরকারের দিকে। তবে শীর্ষকে ঠিকই আগলে রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে ফেভারিটের আসনে রাখছেন তিনি। শেষ করব বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের খবর দিয়ে। অবশেষে সেন্সর বোর্ড থেকে চূড়ান্ত ছাড়পত্র পেল জাতির পিতাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975। সিনেবাজ অ্যাপসে 15ই আগস্ট থেকে বিনামূল্যে দেখা যাবে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত একই প্রযোজনা সংস্থার আরেকটি সিনেমা টুঙ্গিপাড়ার মিয়া ভাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছে ফাতেমা কাউসার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি বাংলাদেশের সাথে অবিচ্ছেদ্য এক নাম। 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে তাই এই দিনটি ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়টিও। আর বড় পর্দায় এই সময়টিকে তুলে আনা হয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত আগস্ট 1975 সিনেমায়। নির্মাণ শেষ হলেও সেন্সর জটিলতায় আটকে ছিল সিনেমাটির মুক্তি। আগামী 15ই আগস্ট জাতির পিতাকে হারানোর দিন থেকে দর্শকরা উপভোগ করতে পারবে আগস্ট 1975। প্রযোজনা সংস্থার কর্ণধার জানান, একেবারেই বিনামূল্যে সিনেমাজ অ্যাপসে দেখা যাবে এই সিনেমা। কিভাবে ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে সপরিবারে, এটা দেখানোর জন্যই আমরা এই সিনেমাটি নির্মাণ করেছি। বাংলাদেশের আপামর স্বাধীনতার পক্ষের সকল জনগণ দেখবে এবং আশা করি বিশ্ববাসী দেখবে। আমরা এটা ইংলিশে ডাবিং করা শুরু করে দিয়েছি, কাজ চলতেছে। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তকির আহমেদ, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, দিলারা জামান, মাসুমা রহমান নাবিলা সহ আর অনেকে। এদিকে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই বঙ্গবন্ধুর জীবনকে পৌঁছে দেবার জন্য একটা চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীরা এটি দেখবে এবং
এটি দেখে বঙ্গবন্ধুর জীবনের সেই অংশটুকু সেটা সম্পর্কে তারা ভালোভাবে জানতে পারবে। ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাস অ্যাপসেও বিনামূল্যে দেখা যাবে টুঙ্গিপাড়ার মিয়া ভাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।